हरे कृष्णा कृष्णा कृष्णা कृष्णा কৃষ্ণ हरे হরে हरे হরে हरे হরে हरे হরে राम 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 हरे हरे হরে কৃষ্ণ সকলকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে বিয়ের নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ বিবাহের নিমন্ত্রণ আমরা গত দুটো এপিসোড এর আগে দুটো এপিসোড করলাম বিবাহ সংস্কার নিয়ে কিন্তু তাও বিয়ে শেষ হলো না আজকেও চলছে বিবাহ পুরাণ বিবাহের উপাখ্যান কত কথা তো আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এই মায়াপুর ধামে আমাদের টকশো কিন্তু স্টুডিওতে সবার আনন্দ লাগছে মনে হয় আনন্দ যারা লাগছে অনেকে যারা বিয়ে করেনি যারা বিয়ে করেছে সবার একটা অনেক কিছু অজানা তত্ত্ব জানা সেই জন্য জিনিসগুলো বেড়ে যাচ্ছে তো আজকে যদি না শেষ হয় আরেকটা হবে আজকে অসুবিধা কি? শেষ হবে কিনা কি জানি এখন তো আবার দেখি মানে প্রতি বছর বিয়ে করছে লোকে বিবাহ বার্ষিকী মানে আগে হয়তো জাঁকজমক করে করেনি তাই এখন আবার করছে দেখছি প্রতি বছর বিয়ে করছে একই রকম অনুষ্ঠান বিবাহ বার্ষিকী তো প্রায় বিয়ের মতোই ওরা করছে অনেক এরকম খরচা মনে হচ্ছে না মানে আনন্দ হচ্ছে এবং মৃত্যুর আগেও বিবাহ বার্ষিকী হচ্ছে ওরে সাবাস। কোথায় মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া উচিত কিন্তু তার আগে বিবাহ বার্ষিকী চলছে। যাই হোক আমরা আমাদের এই টক শোতে স্টুডিওতে আপনারা দেখলেন আমরা পেলাম আজকেও আবার পরম পূজনীয় শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুকে আর আমাদের সাথে উপস্থিত যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু আর আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অধ্যক্ষ রূপে পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ। কিন্তু আমি কি বলবো বিয়ে সম্পর্কে নাকি উপদেশ দেব আপনি উপদেশ দেবেন উপদেষ্টা তো আমাদের ছিল প্রভুপাদ বিবাহ করিয়েছেন ইসকনের প্রথম বিয়ের পুরোহিত প্রভুপাদই ছিলেন। একবার একজন ভক্ত বলছিলেন সার্বভৌম প্রভু মনে হয় বলছিলেন একবার ক্লাসে যে বিদেশ থেকে একজন ভক্ত এসছে তো ও দেখছে এই ভারতীয় বিয়েতে একজন লোক এসছে যাই হোক বিয়েতে এরকম 5-6 দিন ধরে চলছে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান বলছে এত কেন আমাদের তো বিদেশে তো বিয়ে একদিনেই হয়ে যায় একদিনে গেল চার্চে গেল 1-2 ঘন্টার মধ্যে বিয়ে শেষ সবার হাত ধরলো বললো তুমি স্বামী তুমি স্ত্রী একটা শপথ পাঠ করলো বিয়ে হয়ে গেল। তো বলছেন যে আমাদের ভারতে কেন এত লাগবে কারণ বিবাহের অনুষ্ঠানটা এত মানে এত লম্বা একটা প্রসেস দিচ্ছে যে এরপরে এই স্বামী স্ত্রী যেন আর বিবাহ বিচ্ছেদের চিন্তা না করে যখন বিবাহ বিচ্ছেদের কথা মনে হয় আরে এত ঝামেলা করে এত আড়ম্বর করে বিয়ে করেছি এত ছবি ফটো অ্যালবাম সাজিয়ে করেছি এখন বিবাহ বিচ্ছেদ করলে কেমন লাগবে। তো যাই হোক আমরা বিভিন্ন কথা শুনছিলাম আগের দুটো এপিসোডে আমরা বিবাহের তাৎপর্য বিবাহের উদ্দেশ্য আরও কিছু কিছু টেকনিক্যাল বিষয় শুনেছিলাম। আজকে আমরা মূলত চাইছি যে টেকনিক্যাল বিষয়গুলোতেই যাব অর্থাৎ বিবাহের যে সংস্কার আছে সংস্কারের যে বিভিন্ন দৃষ্টিকোণ দিকভঙ্গি আছে সেগুলো নিয়ে আমরা একটু চর্চা করব কি কি বিষয়াদি আছে। তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিবাহের পুরোহিত শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু যিনি বিবাহের অনেক বিস্তারিত বর্ণনা করেছিলেন। তো আজকে আমরা জানতে চাইব প্রথমতই যে এই যে আমরা বলি সাধারণ যে বিবাহ হয় বা বৈষ্ণব মত ছাড়া যে বিবাহটা হয় স্মার্ত মত বলি বা কর্মকাণ্ড বলি আর বৈষ্ণব মতের বিবাহ হয় টেকনিক্যালি বলতে গেলে কি পার্থক্য আছে এখানে? টেকনিক্যালি তেমন কোনো পার্থক্য বিশেষ বিশেষ যেগুলো বিধি সেগুলো উভয়ের প্রায় কিছু আছে একই রকম কিন্তু বৈদিক বিবাহের যে তার মন্ত্র উচ্চারণ ভগবান বিশেষ করে ভগবান বিষ্ণুকে আরাধনা করে করা হয় কর্মকাণ্ডে সেখানে পঞ্চদেবতা আদি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু বৈষ্ণবদের মুখ্য বিধি হচ্ছে যে অন্য দেবতাকে তাদের পূজন বর্জন করে তাদের পরিবর্তে ভগবানের পার্শ্বদগণ বিশ্বাক্ষণ আদি সনক সনাতন আদি পঞ্চমহাভাগবত তারপরে নবযোগেন্দ্র এসব গ্রহদোষের পরিবর্তে এগুলো আমরা করা এগুলো বৈষ্ণব বিধিতে করা হয় এবং এত সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ কর্মকাণ্ডে আমরা দেখি না অতটা তার প্রারম্ভিক মঙ্গলাচরণ থেকে শুরু করে যেসব জিনিস ওরা এত কিছু করে না পরিপাটিটা কম কর্মকাণ্ডে বিয়েতে বর্তমান সমাজে ছবি তোলা খাওয়া দাওয়া
এইগুলোতে তারা বেশি গুরুত্ব দেয়, সেগুলো নিয়ে বেশি থাকে। তো আমাদের বৈদিক বিবাহে যেরকম অধিবাস থেকে শুরু হয়, তারপরে জ্ঞাতিকর্ম, সম্প্রদান, সিন্দুরদান, কুশণ্ডিকা করে তারপরে কি রয়েছে, হোম, লাজ হোম রয়েছে, তারপরে ভোজনোদ্ধৃতি হোম রয়েছে, সপ্তপদী রয়েছে। এইভাবে বিবাহোত্তর, বিবাহের পরেও প্রতি গৃহে গিয়ে সেখানে ধৃতি হোম, চতুর্থী হোম, এত কিছু পরিপাটি এই বৈদিক সংস্কৃতিতেই আমরা পূর্ণরূপে সেটা করে থাকি। তো আমার মনে হয় কৃষ্ণ চৈতন্য প্রভু বিষয়ে আরো বিস্তারিত করবেন এই ব্যাপারটাকে। না, একটা কথা হচ্ছে যেটা বলে না, অনেক মন্ত্র পাঠ, এরকমই কি হতে পারে? এত মন্ত্র পাঠ করেও ভেঙে যাচ্ছে বিয়ে। তার মানে আপনারা টাকা পয়সা নিয়ে যেখানে বেশি মন্ত্র পাঠ করেন সেটা বিয়েটা টিকে, কম মন্ত্র পাঠ করলে বিয়েটা ভেঙে যায়, ওরকম কিছু ব্যাপার না, আছে এরকম নাকি? কিছু ব্যাপার মন্ত্র নয়। ভালো করে পাঠ করেনি। আম, আমার আমি যেরকম দেখেছি এরকম বেশি ডিফারেন্স নেই, যেমন প্রভু বলছে ডিফারেন্স নেই, কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স দেখতে বোঝা যাবে না। হুম, ডিফারেন্সটা কি? বৈষ্ণব পদ্ধতিতে যার কিছু হোক, বিবাহ হোক, যার কিছু হোক, ওনাদের জন্য ভগবান কৃষ্ণ কেন্দ্র। সেই জন্য যত কোনো আমরা অনুষ্ঠানটা করি, স্বাহা ইদম ন মম, কৃষ্ণায় স্বাহা, ইদম ন মম, ন মম অর্থাৎ আমার জন্য নেই, কৃষ্ণায় স্বাহা, এ ভগবান কৃষ্ণের জন্য। ইদম কৃষ্ণায় ইদম ন মম, এ ভগবান কৃষ্ণের জন্য আছে, আমার জন্য নেই। কিন্তু কর্মকাণ্ড বিধিতে হয় কৃষ্ণায় স্বাহা, ওম বরুণায় স্বাহা, ওম অগ্নয়ে স্বাহা, ওম সোমায় স্বাহা, ওখানে ন মম হয় না। হয় না, কেন? নমম কথাটা ব্যবহার করে না। না, ওখানে চ মম হয়ে যায় নাকি? না, এটা হচ্ছে আমি এই বিধানটা করছি, এর ফল আমাকে প্রাপ্ত হতেই হবে। বৈষ্ণব মত হচ্ছে এই কর্মটা আমরা করছি ভগবান কৃষ্ণর প্রীতির জন্য। যদি কৃষ্ণ মনে করে কি হ্যাঁ ওনাদেরকে ফল দেওয়ার উচিত, আমরা নিশ্চয় পাবো। কিন্তু যদি ভগবান কৃষ্ণ বলে কি না না না, এখন ওনাকে এটা কর্ম দেওয়া যাবে না, সেটাও আমরা তৃপ্তি, দরকার নেই। কৃষ্ণ প্রসন্ন হয়ে গেলে আর কিছু লাগবে না। তো এইটা হচ্ছে একটা বড় ডিফারেন্স। আমাদের শ্রী প্রভুপাদ সবসময় বলছেন জীবনের কেন্দ্রে কৃষ্ণ হতে হবে। তো সেইটা ডিফারেন্স। কৃষ্ণের সংসার করো, ছাড়ি ছাড়ি অনাচার। অনাচার। কৃষ্ণের সংসার করতে বলা হয়েছে। প্রভুপাদ বলেছেন অনেকগুলো জিরো ইকুয়াল টু জিরো, জিরোর সামনে যদি এক বসানো হয়, একটা জিরো 10, 100, 1000 বাড়তে থাকবে, যেটা কৃষ্ণ চৈতন্য প্রভুর বক্তব্য। সেন্টার পয়েন্টে কৃষ্ণ। আমরা ছেলেও মনে করবো আমি কৃষ্ণের দাস, মেয়েও কৃষ্ণের দাসী, দুজন মিলে কৃষ্ণকে কেন্দ্রীভূত করে জীবন। এটাই বৈদিক বিবাহের মূল আধার। গুড। বাহ, সুন্দর কথা। তো যে মন্ত্রের কথা যেহেতু এলো, সেই বিষয়ে প্রশ্ন করি যে কি গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাই? বিয়ে হচ্ছে, সেটা স্মার্ত বিবাহ হোক বা বৈষ্ণব বিবাহ হোক, যাই হোক, কখনো কখনো হয়তো কোনো ব্রাহ্মণ ভালো করে স্পষ্ট করে উচ্চারণ করতে পারছেন না, সংস্কৃত উচ্চারণ শৈলী একটা আছে, হয়তো কোনো ব্রাহ্মণ ওনার উচ্চারণ শৈলীতে এতটা দক্ষ নন, কিন্তু এমনিতে শুদ্ধ ব্রাহ্মণ, অর্থাৎ ওনার নিষ্ঠা সহকারে করছে, তাহলে কি যারা বিবাহ করছে পাত্রপাত্রী তারা কি মনে করে, আরে এই ব্রাহ্মণ তো ভালো করে উচ্চারণ করতে পারছেন না, তো তাদের হ্যাঁ আমাদের বিয়ে ভালো করে হচ্ছে না? তো মন্ত্র উচ্চারণ কতটুকু গুরুত্বপূর্ণ বিবাহে? বিবাহ যা কিছু বৈদিক অনুষ্ঠান হোক, যেখানে বৈদিক মন্ত্র উচ্চারণ হয়, বৈদিক মন্ত্র উচ্চারণ আপনার 100% দরকার। হুম, একটা মিস্টেক
নট অ্যালাউড। হুম, তো আপনাকে ওইটা করতেই হবে। হুম। উদাহরণ দেওয়া হয় শ্রীমদ্ ভাগবতে বৃত্রাসুরের কাহিনী আসছে, ওখানে মন্ত্র হয়েছে ইন্দ্রশত্রু বিবাদস্ব। বলা উচিত ছিল ইন্দ্রশত্রু বিবাদস্ব, ও বিকে একটু স্ট্রেচ করা দরকার ছিল, সেটা করেনি। সেই জন্য ওর মন্ত্র অর্থ চেঞ্জ হয়ে গেল। শুধু ওটা একটু টানা হয়নি, সেই জন্য অর্থ চেঞ্জ হয়ে গেল। যার অর্থ থাকতো কি যার জন্য ইন্দ্র শত্রু হুম, ওর জন্ম নাও, তার থেকে হয়ে গেল যার ইন্দ্র শত্রু জন্ম নাও। হুম, তো যে ইন্দ্রকে মারবে ওরটা থেকে হয়ে গেল যে ইন্দ্র থেকে মরবে। হুম, শুধু এইটুকু ডিফারেন্স। কিন্তু তার ছাড়াও আমাদের শাস্ত্রতে বলা হয় মূর্খো বদতি বিষ্ণায় ধীরো বদতি বিষ্ণবে উভয়স্তু সমম পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যে পণ্ডিত আছে ও বলবে ওম বিষ্ণবে নমঃ, একদম স্পষ্ট উচ্চারণ, কোনো প্রবলেম নেই। যার এত দক্ষ নেই ও হতে পারে বলবে ওম বিষ্ণায় নমঃ, বিষ্ণায় কিছু নেই। কিন্তু যার হেতু ওর চিত্ত শুদ্ধ আছে, জীবনের কেন্দ্রে কৃষ্ণ আছে, উভয়স্তু সমম পুণ্যম, দুটোই জন সমান পুণ্য প্রাপ্ত করছে। কেন? ভাবগ্রাহী জনার্দন, ভগবান জনার্দন ভাবকে গ্রহণ করছে। ও মহান পণ্ডিত হয়ে ও স্পষ্ট উচ্চারণ করে গেলে ও কৃষ্ণকে আকর্ষিত করতে পারবে না। হুম, যদি ভাব আছে কৃষ্ণ গ্রহণ করবে, ভাব নেই ঠিক আছে ও এক্সপার্ট আছে, অসুবিধা নেই, কিন্তু এক্সপার্ট তাই থাকবে। হুম। তো এই কিন্তু ভাবটা এক্সপার্ট, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও এক্সপার্টিজ আপনাকে ভগবত লাভ করাবে না। কৃষ্ণ প্রেম, ও যদি ভাব আছে সেটা আপনাকে কৃষ্ণ ভক্তি লাভ করাবে। সাধারণত যেহেতু এটা বিবাহ অনুষ্ঠান, এটা এটা অনেক সম্মেলন হয়, অনেকের গ্যাদারিং হয়, তো সেজন্য দুটোই যদি একটা সামঞ্জস্য হয় তাহলে সেই অনুষ্ঠানটার পরিপাটিটা বিধান হয়। যদি ব্রাহ্মণ যদি খুব মন্ত্র সুন্দর উচ্চারণ করছে, এক্সপ্লেনেশন করছে এবং তার শুদ্ধতাও থাকছে, এই জন্য ব্রাহ্মণকে এসব কোনো কাজকর্ম করার আগে তাকে অনেক স্টাডিও করতে হয় এবং নিজের শুদ্ধতাকেও একদম পরম মাত্রায় রাখতে হয়, তাতে গেলে যজমানের প্রকৃত লাভটা হবে। তার মানে বিয়ে দিতে গেলে আপনাকেও উপবাস থাকতে হবে? হ্যাঁ, হ্যাঁ, ছেলে মেয়ে উপবাস করবে, আপনাকেও উপাস? সেইটাই বিধান মহারাজ। ব্রাহ্মণ এমনি মোটা হয় না মহারাজ, খেয়ে দিয়ে মোটা হয়? ওকে খাওয়াতে, খাও খাও খাও, তুমি খেলে আমার বেশি লাভ পাবো। ও ব্রাহ্মণ মরে গেলে ও চিন্তা করবে না, যত ব্রাহ্মণ বেশি খাবে অত আমি লাভ বেশি পাবো, সেটা চিন্তাধারা। ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবান খান। হ্যাঁ, কিন্তু এটা কি হয়, যেহেতু যজ্ঞের আগে ব্রাহ্মণকেও উপবাস থাকতে হয়, ওই ব্যালেন্স থাকে না, টাইম টেবিল থাকে না। আজকে সকালে যজ্ঞ আছে, কালকে বিকালে আছে, কালকে তৃতীয় দিনে সন্ধ্যা সময়ে আছে, উপবাস করতে হবে। তো ওই উপবাসে শারীরিক কষ্ট অনেক বেশি হয়। মহারাজ, যে হয় যে যারা পাত্র পাত্রীর থেকে ব্রাহ্মণকে আরো বেশি চিন্তা থাকতে হয়। খাওয়া দাওয়া, জল খাওয়া তো কত ঘন্টা আগে জল পান বন্ধ করে দিতে হয়, কারণ ওই সময় তো মোটামুটি 2-3 ঘন্টা প্রায় ওইখানে স্টে করতে হয়, তো জল পান আদি খাওয়ার ওইগুলো অনেক কন্ট্রোল রাখতে হয়, নাহলে অনুষ্ঠান করাও কঠিন। তো বিশেষ করে এইগুলো ধ্যান রাখতে হয়। তো ইয়ে অ্যাঙ্কার পাবো পদ্মবাবু, আমাদের স্ট্রিক্ট হুম, সংস্কার, আপনি শুরু করেন যে বিয়েটা শুরু হচ্ছে অধিবাস থেকে, রাইট? না গায়ে হলুদ আগে? আমি একটা সিস্টেমেটিক। হ্যাঁ, অধিবাস। সিস্টেমেটিকে আসছি মহারাজ। তার আগে জাস্ট এই প্রসঙ্গে যেহেতু এসেছিল মন্ত্র নিয়ে, আপনারা ক্লিয়ার করলেন বিষয়টা যে হ্যাঁ, মন্ত্র উচ্চারণ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভাবটা আরো বেশি গুরুত্বপূর্ণ, শুদ্ধতা। তবে সেই সাথে সাথে মন্ত্র উচ্চারণও আছে। কেউ যদি মনে করুন, জাস্ট প্রথার প্রসঙ্গে একটা প্রশ্ন এলো, বলতে পারে ঠিক আছে আমাদের আলটিমেটলি হরিনাম, শুক্রাচার্য বলেছেন সর্বম করোতি নিশ্চিদ্রম অনুসংকীর্ত হরিনাম। তো ঠিক আছে, পাত্রপাত্রী বসলো, আবার মালা বদল করে ঘুরো, হরিনাম হরিনাম করতে বিয়ে হয়ে গেল। হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে আমাদের বিশ্বাস আছে, এতেই বিয়ে হয়ে গেল। কি বলবেন? নিশ্চয়ই করতে পারে। হরিনামের এত গুণমহিমা, যার কিছু করতে পারে,
কিন্তু যদি হরিনামই আমাকে দরকার, তাহলে বিবাহ দরকার কেন? যদি আমাকে বিবাহ কেন আমরা করছি, মনো ইচ্ছা আছে। তাহলে যদি মনো ইচ্ছা আছে, একদম শুদ্ধতা আমরা এখন অবধি লাভ করিনি, বৈরাগ্য আসেনি, তাহলে ভগবান বলছে যদি তুমি এরকম করতে চাও তখন এই বিধানটা আপনাকে ফলো করতে হবে। এরকম না কি আমার যার খুশি আমি করব, যার মন্ত্র ইচ্ছা আমি করব, সেটাও না। যদি আপনি রসগোল্লা রান্না করতে চান আর সমোসার রেসিপি আপনি শুরু করুন, আপনি কি রসগোল্লা পাবেন না? তো সেই ভাবে যদি আপনি বিবাহ করতে চান, ভগবান নিজেই বেদে বিবাহ পদ্ধতিটা দিয়েছেন, সেই পদ্ধতিটা ফলো করতে হবে, তখন আপনি ভালো মতন বিবাহ হবে। যদি আপনি হরিনাম করছেন, তাহলে আপনি নিশ্চয়ই আমাদের হরিদাস ঠাকুর মতন আপনি সেই সিদ্ধিটা লাভ করবে, তখন আপনাকে বিবাহ দরকার নেই। বাহ, সুন্দর কথা। তো টেকনিক্যাল বিষয়ে আসছি, তার আগে এই প্রশ্নটাও, চাতুর্মাস্য চলছে এখন, তো এটাও শুনে চাতুর্মাস্যে কি বিবাহ হয় বা হয় না, উচিত কি উচিত না চাতুর্মাস্যে? আমার মনে হয় ভালোবাসা হবে, বিয়েটা হবে না। ভালোবাসার রেস্ট্রিকশন নাই নিশ্চয়ই। ভালোবাসা অন্ধ। বৈষ্ণবেরা সাধারণত চাতুর্মাস্যকে একটা আধ্যাত্মিক প্রগতির বিষয়রূপে তারা দেখে। এই 4টে মাস তারা তাদের ভজনক্রিয়াটাকে বাড়ায়, ভজনে ক্রম যে উন্নতি হয় তার থেকে একটা ব্যতিক্রম উন্নতি লাভের সুযোগ পাওয়া যায় এই চাতুর্মাস্য। তো সেই জন্য এই সময় এই সামাজিক অনুষ্ঠান আদি, যেখানে কিছু ইন্দ্রিয় তৃপ্তির বিষয় বেশি থাকে, সেইগুলোকে অ্যাভয়েড করা হয়। তার মধ্যে বিয়েটাও পড়ে। তো অনেক ভক্তরা এই সময় করে না, কিন্তু শাস্ত্রে এরকম বিধান আছে কিনা আমার জানা নেই। পঞ্জিকাতে কিন্তু বিয়ের, আমাদের বাংলা পঞ্জিকাতে দেখি বিয়ে পাওয়ার ডেট থাকে। সেই ডেটে খুব কদাচিৎ করে আমাদের ভারতীয় সম্প্রদায়ের বাংলার লোকেদের কিছু কিছু মাস আছে, সেই মাসে তারা এমনিতে বাদ দেয়। যেরকম চৈত্র মাস কি চাতুর্মাসের মধ্যে পড়ে? না না না, পড়ে না। তো সেটা চাতুর্মাসের মধ্যে না পড়লে ওরা চৈত্র মাসে বিবাহ করে না। বিয়ে নেই। তারপরে আর কি, আরেকটা আমি একবার শুনছিলাম যে ভাদ্র কি মাস বলছে যে তো পরিবারের মানে বাবা মায়ের প্রথম ছেলে যদি হয়, তাহলে কোন একটা মাসে বললে ওই মাসে করতে নেই, ওরকম অনেক নিয়ম। শাস্ত্রে এরকম নিয়ম নাই এরকম প্রভুজি, নিয়ম নেই শাস্ত্রে। নিয়ম এটা লৌকিক হয়ে গিয়েছে। লৌকিক হয়ে গিয়েছে। এখন বলবে মা বাবার প্রথম ছেলে যে মাসে হয়েছে ওই মাসে বিয়ে করতে নেই, যে মাসের মা বাবার বিয়ে হয়েছে সেই মাসে বিয়ে করতে নেই, যে দিনে ছেলের বিয়ে হয়েছে ওই দিনে বিয়ে করতে নেই, জন্মবারে বিয়ে করতে নেই। তাহলে তো আপনি বিয়ে পারবেই না। সব কিছু ফলো করতে থাকবেন, তাহলে যে পারবে না, আপনি কত ফলো করবে? শাস্ত্রতে বলা হয়েছে চতুর্মাসকে বাদ দিয়া কেন? ভগবান বিষ্ণু ওই সময় ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছেন, ভগবান ঘুমিয়ে গেছে, দেবতারা তারা ঘুমাচ্ছে। কেন? আমাদের 1 বছর, ওনার একদিন। তো যেহেতু 24 ঘন্টায় আমরা 8 ঘন্টা ঘুমাই, 1/3, সেইভাবে 12 মাসে 4 মাস ওনারা ঘুমায়। যখন ওনারা ঘুমাচ্ছে, আপনার বিবাহতে সাক্ষী রূপে আসবে কে? তা আসতে পারবে না, ঘুমাচ্ছে। যদি ডাকলে ওনার ডিস্টার্ব হয়। সেই জন্য বলা হয় চতুর্মাস্যতে বিবাহ কর্ম, বাস্তু, গৃহ প্রবেশ ইত্যাদি মাঙ্গলিক প্রসঙ্গ করতে নেই। দৈব শয়ন একাদশী থেকে দৈব উত্থাপন একাদশী, দৈব উত্থাপন একাদশী থেকে কার্তিক পূর্ণিমা অবধি ভগবান বিষ্ণুর বিবাহ চলছে, তুলসী শালিগ্রাম বিবাহ। তো বছরের প্রথম বিবাহ ভগবানের বিবাহ। যখন তুলসী শালিগ্রাম বিবাহ হয়ে গেল, তারপর থেকে বৈষ্ণবরা বিবাহ শুরু করবে। এখন ভগবান বিবাহিত হয়ে গিয়েছে, এখন আমাদের চান্স লাভ হয়েছে। বাহ, খুব সুন্দর কথা। আমরা সিদ্ধান্ত পেলাম তাহলে মুখ্য ব্যাপার হচ্ছে ওই সময় ভগবান এবং দেবতারা নিদ্রিত অবস্থায় আছেন, তাই সেই সময় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই আমাদের সেটা বলা হচ্ছে। তো আমরা এবার বিবাহের বিষয়গুলোতে প্রবেশ করি। প্রভু, তাহলে যদি একটু শুরু থেকে বলেন আমাদেরকে বিয়ে নিয়ে। মনে করুন একজন ছেলে মেয়ে তো বিয়ে করবে, আজকাল হয়ে যাচ্ছে, প্রেম করে একে অন্যকে পছন্দ করে
বিভিন্ন ফেসবুকেও বিয়ে করে নিচ্ছে বলছে কেউ, আলাদা ব্যাপার। কিন্তু একজন ছেলের বাবা, মেয়ের বাবা বলছেন ঠিক আছে আমি আমার ছেলেকে বা মেয়েকে বিয়ে দেব, কোথা থেকে শুরু করে, মানে একটু শুরু থেকে, মানে কবে থেকে সেই চিন্তা শুরু হয় এবং তারপরে কি কি প্রসেস, চিন্তা শুরু হওয়ার পরে প্রসেসটা কি? আমি একটু অ্যাড করি, মানে আশীর্বাদী ওখান থেকে কতদিন আগে আশীর্বাদী হয় বা কি বিধান, তারপরে অধিবাস, তারপরে বিয়ে, তারপরে লাস্ট হচ্ছে রিসেপশন যেটাকে বলে বউবাস নাকি, তারপরে অষ্টমঙ্গলা আছে যেগুলো আমরা দেখি গ্রামে, মানে কতটা ডিউরেশন, একদম একদম কি বলে আশীর্বাদী, কি বলে অ্যারেঞ্জমেন্ট ইংরেজিতে? প্রথম মানে মানে দেখাশোনা হয়, তারপরে বাগদান হয়, এরা আপনি বলছেন বাগদান মানে আশীর্বাদ। আশীর্বাদ। ওকে, ওখান থেকে স্টার্ট। কৃষ্ণ বলুন। আমি বলতে পারি আমার এখন প্রায় 4 বছরের মেয়ে, আমার অলরেডি চিন্তা শুরু হয়ে গিয়েছে। তোমরা এখন থেকে বিয়ে হবে? না, বিয়ে হবে না মহারাজ, জাস্ট চিন্তা ভাবনা শুরু হয়েছে কেমন করব, কি করে বাচ্চাকে ট্রেন করতে হবে, কি। এটা তো বিয়ের মধ্যে পড়ছে না না, পড়ছে না মহারাজ। আমিও তো চিন্তা করবো না কি কেমন আমার মেয়েকে বিয়ে দেব, কেমন পাত্র আমি দেখতে চাচ্ছি, ওর গুণ কি, আমার মেয়েকে আমি কি গুণ দিতে চাই। কেন সব সময় দেখা হয় কন্যার জন্য বেশি কঠিন, কেন ওর বরের বাড়িতে গিয়ে ওখানে কিরকম শাশুড়ি পাবে, কিরকম ননদ, ননদকে কি বলে? ননদ, ননদ। ননদ পাবে, ওনাকে দেখতে হবে কেমন তোমাদের এই একটু কি বলে কথাটা বলতে হবে, চলতে হবে, যেটা দিয়ে আম, উনি ভালো মতন, বেশি ভালো মতন থাকতে পারে। এখনকার এরকম আমরা চাচ্ছি না কি হয়ে গেল কি, ঠিক আছে এখন তোমার এরকম আমরা দেখবো যার মা বাবা নেই, হুম। না হলে বাড়িতে একটাই ছেলে, এরকম আমরা চাচ্ছি না। তাই কিরকম আমাকে মেয়েকে ট্রেন করতে হবে, কি রকম জামাই দরকার সেরকম চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমার জন্য আমি বলতে পারি অলরেডি শুরু হয়ে গিয়েছে। হুম। কিন্তু যদি মেন যখন আমরা চিন্তা করি কি হ্যাঁ এখন আমার মেয়ের টাইম হয়ে গিয়েছে, এখন তো গভর্নমেন্ট করে দিয়েছে 18 বছর। হুম। আগে ছিল ঋতুধর্ম আসার আগে কন্যাদান। কন্যা, কন্যা মানে এখন ওর ঋতুধর্ম শুরু হয়নি, তার আগে ওর বিয়ে দিতে হবে। এখন গভর্নমেন্ট রুল অনুযায়ী আমাকে ফলো করতে হবে, 18 বছর অবধি বিয়ে নেই। কিন্তু আমরা দেখতে পারি একটা সুপাত্র কে আছে, আমার ফ্যামিলির সঙ্গে কী রকম ওইটা ম্যাচ হচ্ছে, সেট হচ্ছে, দেখার পর মেয়ের বাবা, ছেলের বাবা, ফ্যামিলি সেটা দেখবে ওকে আমাকে ভালো লাগছে কিনা, মেয়ের কোয়ালিটিস, গুণ কেমন, ছেলের গুণ কেমন, সেটা দেখতে হয়। তারপরে ওনার কোষ্ঠী বিচার, কোষ্ঠী বিচার করলে আমরা দেখি হ্যাঁ এখন ওনার কি বলে গুণ ম্যাচ হচ্ছে। 36 গুণ থাকে, তার মধ্যে মিনিমাম মিনিমাম বের মিনিমাম 18 হতে হবে, কেন 50% ম্যাচিং তো লাগবে। হ্যাঁ, যত বেশি যত বেশি কানেক্ট ম্যাচ হবে অত বেশি ভালো। তাহলে সেটা করার পর একটা শুভ তিথি দেখে ওটা হয় বাগদান। হুম। ট্রেডিশনালি বাগদান মানে আশীর্বাদী, আশীর্বাদী, রাইট? বাগদান বলতে পারে মহারাজ, কিন্তু ইংরেজিতে এনগেজমেন্ট, এঙ্গেজমেন্ট। বাংলাতে বাগদান। মহারাজ ওটা আশীর্বাদ মানে একটা কথা, মানে কথা দেওয়া, মানে যে আমার বচন দেয়া। বচন, হ্যাঁ বচন দেওয়া। বাকদান। বাগদান কথা দিল যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ নির্ধারিত। বাগদান কি ছেলে পক্ষ দেবে, মেয়ে উভয় দুই পক্ষ? পক্ষ, দুটোই। দুই পক্ষই, দুই পক্ষই। তার আগে আছে ঘটক, ঘটকেরও একটা দেখি একটা জায়গা, মানে গুরুত্বপূর্ণ সম্মানিত ঘটক, ঘটক মানে মেডিয়েটর, ম্যাচ মেকার। ও ম্যাচ মেকার। আজকাল আর ঘটক লাগে না, সবাই নিজেরাই মহাপ্রভুর নিজেদের সময় ঘটক। ছিলেন কি ঘটক না, ছিল এখন না? ঘটক মোবাইল। মোবাইল হ্যাঁ, ঠিক, ওইটা জেনারেলি ব্রাহ্মণ থাকতো আগে। ভাই আমার ছেলে আছে, আমার মেয়ের আছে, ব্রাহ্মণকে বলে থাকতে, কেন অনেক অনেক বাড়িতে যায় অনুষ্ঠান করতে, দেখেন যদি কোনো ভালো একটা ছেলে মেয়ে আছে কিনা। মহাপ্রভুর সময় ছিলেন ঘটক।
বাড়িতে সচি মায়ের কাছে। তখন সেটা দেখে বাগদানে জেনারেলি ছেলে মেয়ে লাগতো না আগে। মেয়ের পক্ষে ওনারা ফ্যামিলি গিয়ে ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে তিলক করবেন, ছেলের মা বাবাকে তিলক করবেন, কিছু গিফট ওনাকে দেবেন। সেম ছেলের মা বাবারা মেয়ের বাড়িতে এসে মেয়েকে তিলক করবে, মেয়ের মা বাবাকে গিফট ইত্যাদি দেবে, বচন দেবে দুইজন। হ্যাঁ, যেমন প্রভু বললেন, আমার কন্যা আপনার সুপুত্র সঙ্গে বিবাহ হবে। আর ছেলের পক্ষ বচন দেবে যে হ্যাঁ, আমার সুপুত্র বিবাহ আপনার সুপুত্রীর বিবাহের সঙ্গে হবে। সেটা হওয়ার পর যে প্রথম থাকতো সেটা অধিবাস। অধিবাসের আমার মায়াপুরে খুব প্রখ্যাত অধিবাস। কিছু বড় অনুষ্ঠানে অধিবাস হতে হবে, আর অধিবাস করতে গেলে আমাদেরকে কমল গোপাল প্রভু লাগবেই লাগবে সবাইকে। কীর্তন, সুন্দর কীর্তন করে। তো অধিবাস কীর্তন লিখেছে শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর। অধিবাস মানে সেম কীর্তন, যে কোনো বিয়ে বাড়ি, ভগবানের ফেস্টিভ্যাল, সেম কীর্তন করা যায় মহারাজ, কিন্তু এটা বৃন্দাবন দাস ঠাকুর অধিবাস কীর্তন লিখেছে। সাধারণত বৃন্দাবন দাস ঠাকুর যেটা লিখেছে অধিবাস, আগেকার দিনে ভগবানের নাম কীর্তনের খুব মহিমা ছিল। অষ্টপ্রহর, তারপর 24 প্রহর, এরকম 32 প্রহর এরকম কীর্তন হতো। তো তার আগে ভগবানকে স্থাপন করে আগের দিন এর মঙ্গল সূচনা করার জন্য, মঙ্গল বিধান করার জন্য, শুভ সূচনা করার জন্য অধিবাসের বিধান ছিলই। আমাদের বিশেষ করে বাংলাতে বিশেষ ছিল সেইটা করে, যেখানে বৈষ্ণবদের আগমনী হবে, তাদের মালা চন্দন পরানো হবে, সুন্দর একটা বাতাবরণ ক্রিয়েট হবে, মঙ্গল ঘট স্থাপন হবে, কদলী বৃক্ষরোপণ হবে, আম্র পল্লব দিয়ে সাজানো হবে, যারা বৈষ্ণবের আসবে তাদের মালা চন্দন হবে। এবং তো দিবসে আগেকার দিনে গুয়াও দেওয়া হতো, পান। আমরা শুনেছি মহাপ্রভুর বিয়ের অনুষ্ঠান পান, এত পান দিল বুদ্ধিমন্ত খান যে ওই পান এই নাও এই নাও এই নাও নিতে গিয়ে পড়ে গেছে যত পান, সেই পানটা দিয়ে নাকি আরো 10টা বিয়ে হয়ে যাবে। যে পড়ে গিয়েছে মানে দিতে গিয়ে, "এই নাও, এই তুমি নাও, এই নাও 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 নাও", মানে ধরতে গিয়ে পান যেগুলো মিসিং হয়ে পড়ে গেছে, ওই পান দিয়ে 10টা বিয়ে হয়ে যাবে। কত পরিমাণের এরকম ইয়ে ছিল। তো সেই আমার মনে হয় অধিবাস কীর্তনটা ইয়েতে ওই খেতুরি মহোৎসবের ওই সময় রচনা যে কোনো ভগবানের শ্রী বিগ্রহের আবির্ভাবের আগে আর নাম যজ্ঞের আগেতে অধিবাস করণীয়। এবং আমাদের সৎকিরাচার্য গোপাল ভট্ট লিখছেন যে বিবাহের আগেও বিশেষ করে পাত্র পাত্রীর অধিবাস করণীয়। ওখানে 27 রকমের মঙ্গল দ্রব্য, মানে ভগবান আগে ঘটকে স্পর্শ করিয়ে ভগবানকে দর্শন করিয়ে ভূমি দেবীর আশীর্বাদ নিয়ে ও পাত্র পাত্রীকে স্পর্শ করায়। জেনারেলি এটা হয় সেপারেটলি ওনা নিজের নিজের বাড়িতে। তারপরে হতো আমাদের গায়ে হলুদ। গায়ে হলুদ গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা মাতাকে পূজা করে ওনাকে আমন্ত্রণ করতে হয়। কেন আমাদের বাঙালিতে গঙ্গা মা ছাড়া কোনো বিধান হবে না, যার কিছু বিধান হবে গঙ্গা মাতাকে আবাহন করে, গঙ্গা মাতাকে আমন্ত্রণ করে ঘটে বসিয়ে ওনাকে নিয়ে আসার পর ওই কলসে পাত্রর নাম লিখতে হয় একটা পত্রতে, পল্লব, আম্র পল্লব উপরে কুমকুম দিয়ে নাম লিখে ওই ঘটে ভিতরে দিয়ে কন্যার গায়ে হলুদ করার পর ওর মাথায় একটু জল ছিটাবে, নাভির উপরে জল ছিটাবে, নাভির একটু নিচে জল ছিটাবে, তারপরে ওই কলস দিয়ে ওকে স্নান করানো হয়। এখন যে আমরা বলি কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী মানে আমরা সম্পূর্ণ চিত্ত ভগবান কৃষ্ণের চরণে আছে। সেইভাবে এখন এই স্ত্রী কন্যা নিজের স্বামীর ময়ী হয়ে গিয়েছে। কেন ওকে পুরো পুরো অভ্যঙ্গ স্নান হয়েছে ওর নাম লিখিয়ে। সেটা ওর স্বামীর সঙ্গে ফার্স্ট কানেকশন, ওর নাম সহ। আমাদের শাস্ত্রতে বলে নাম রূপ গুণ তারপরে লীলা। প্রথম কানেকশন নাম,
নাম নাম উচ্চারণ করে, হ্যাঁ এই নাম আছে, তাহলে আমাদের রুক্মিণী দেবী কৃষ্ণের নাম দিয়ে আকর্ষিত হয়েছে, তারপরে রূপের শ্রবণ করেছেন, গুণমহিমা শ্রবণ করেছেন, হ্যাঁ লীলা শ্রবণ করেছেন, তারপরে দর্শন। তো সেই জন্য প্রথম নাম, এবার নামের সঙ্গে কানেকশন হয়ে ও ওখান থেকে গায়ে হলুদ শুরু হওয়ার পর এই গায়ে হলুদকে বলি জ্ঞাতিকর্ম। হুম। বিভিন্ন রকমের জিনিস ও মিশ্রিত করে ওর গায়েকে মাখিয়ে। আগেকার সময়ে আমি বলছিলাম যেরকম জব, মুগ ডাল, মাসকলাই, মসুর সব মিক্সিং করে সেই চূর্ণ দিয়ে লাগানো হতো, কিন্তু এখন তো সাবান বেরিয়ে গেছে। সাবান না, শ্যাম্পু। আমি একটু আরেকটু Body ক্লিয়ার lotion। জানতে চাইছি, যেটা বললেন যে গায়ে হলুদ আর অধিবাসটা সেম ডে, রাইট? দরকার নেই মহারাজ, ভিন্ন ভিন্ন দিনে হতে পারে। আগে গায়ে হলুদ, তারপর দিন এটাও হতে পারে। হ্যাঁ, আগে মনে করেন আজকে আমরা অধিবাস করে নিলাম, আগামীকালকে গায়ে হলুদ হলো, কেন? বিয়ে নেক্সট ডে, ওই দিন বিয়ে হতে পারে, ওই দিন তোরা সকালে অধিবাস বিকালে বিয়ে হতেও পারে। হতে পারে। ওকে, হতে পারে মহারাজ, কিন্তু সাধারণত নিয়ম বিয়ের পূর্বদিন গোধূলি সময় অধিবাসের নিয়ম রয়েছে। ওখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণ দিন না হয় পরের দিন সকালেও করা যায়, বা সেটা আগে পিছু আমরা কি করি, আমাদের যেহেতু আমরা সবাই ব্যস্ত ভক্তরা ব্যস্তই থাকে, তো সবার পরিবার এবং ব্রাহ্মণের সুবিধা মতো কিছুটা আমরা আগে পরে করি, অ্যাডজাস্ট করা হয়। আর গায়ে হলুদটা সাধারণত বিয়ের দিনকেই বেশি প্রেফার করা হয়, কিন্তু এক এক কালচার থাকে, সাউথ ইন্ডিয়ান এক কালচার থাকে, আমাদের কি বলে উত্তর ভারতীয় নর্থ ইন্ডিয়ার কালচার থাকে বাঙালিদের, তো আগে পরে কেউ আবার আগেও করে গায়ে হলুদ, আগের দিন একটু বেশি ঘটা করে করলো। আজকাল তো আবার মাঝখানে অ্যাড হয়েছে মেহেন্দি, আগে মেহেন্দি ছিল না, এখন মেহেন্দি অ্যাড হয়েছে, ওটা একটা অনুষ্ঠানই রাখে। তো এইভাবে আগেও করা যেতে পারে, পরেও করা যেতে পারে। তাহলে এই অধিবাসে তো অবশ্যই ব্রাহ্মণ থাকবেন, গায়ে হলুদেও কি ব্রাহ্মণের কার্য আছে ওখানে? এই দুটো মন্ত্র আছে, দুটো মন্ত্র আছে। জেনারেলি এটা স্ত্রী জন্য। এখন মন্ত্র বলার দরকার নেই, কেউ এখানে বিয়ে করছে না। সিস্টেমটা মানে গায়ে হলুদের ব্রাহ্মণের দুটো মন্ত্র আছে, কিন্তু অনেক সময় অনেক সময় আমাদের থাকা কঠিন হয়ে পড়ে, সেই জন্য এটা যদি স্ত্রী লোকাচার, সেটা আমরা বলে দিই আপনাদের লোকাচার অনুযায়ী মহিলারা, এখানে মহিলাদেরই কাজ হয়। আমিও মন্ত্র অনেকবার পাঠিয়ে দিই, কেন ওটা বেশি কঠিন মন্ত্র না, নয়, হ্যাঁ। ওই স্বামীর নাম লিখে মন্ত্র নাম উচ্চারণ করে জল ছিটিয়ে স্নান হয়ে আর গেল। এমন হয় অনুষ্ঠানগুলো আপনি যাবেন, আপনাকে ছাড়া পাবেন না, বসুন, হ্যাঁ প্রসাদ পেয়ে যেতে হবে, অতটা সময়ের সংকলন হয়, সেই জন্য মন্ত্র আমরা পাঠিয়ে দিলাম, শর্টকাট হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কি এই যে এতগুলো প্রসেস আছে শুরু থেকে শেষ পর্যন্ত, অধিবাস, আশীর্বাদ, অধিবাস, গায়ে হলুদ, বিবাহ, পরে আবার যেটা আছে বহুবাদ বা চতুর্থ আমরা যেটা বলি, সবগুলো ব্রাহ্মণ তো থাকবেন, সেখানে কি একই ব্রাহ্মণকে থাকতে হবে নাকি আলাদা আলাদা ব্রাহ্মণ গেলে যে বলে আমি ব্যস্ত আছি না, আমি অমুক দিন আসবো, অমুক দিন আরেকজন ব্রাহ্মণ চলে যাবেন? জেনারেলি কি হতো প্রভুজি, কুল পুরোহিত থাকতো, কুল পুরোহিত। তো আমার কুলের সব কিছু বিধান এই পুরোহিত করবে, তখন ওর সঙ্গে যাবে। হুম। বিবাহ মেইনলি হবে মেয়ের পক্ষ থেকে। হুম। অনেকবার একটু ঝগড়া হয়ে যায়, না না আমার মতে বিয়ে করতে হবে, ছেলেরা পক্ষ বলে, আমার পক্ষে আমাদের মধ্যে এরকম না। তুমি যে মেয়েকে বিবাহ করছো, ওই মেয়ের বাড়ির যার বিধান আছে সেই বিধানে তোমাকে বিয়ে করতে হবে। তো ব্রাহ্মণ যাবে কেন, অধিবাস করতে হবে, গায়ে হলুদ করতে হবে, তখন এটা মেয়ের সঙ্গে মেল নেই। ছেলের পক্ষ থেকে একজন ব্রাহ্মণ এলেন, মেয়ের পক্ষ থেকে একজন ব্রাহ্মণ আছে। হ্যাঁ, আর তারপরে ওনারা দুইজন মিলিয়ে বিবাহ করে দিতে পারে, কিন্তু মেন ব্রাহ্মণ হচ্ছে মেয়ের সাইডের ব্রাহ্মণ। আর ছেলের সাইডের ব্রাহ্মণ যাবে যে কেন, একটা ফ্যামিলি হয়ে গিয়েছে, তো ওনারা যেত। রামায়ণ আমরা দেখতে পাই না, দশরথ মহারাজের সাথে অযোধ্যা থেকে ব্রাহ্মণ গেলেন। হ্যাঁ, কিন্তু এখন কি হয়েছে প্রভু, এখন মায়াপুর বিশেষ করে একটা ডেস্টিনেশন ওয়েডিং স্পট হয়ে গিয়েছে। ডেস্টিনেশনে এখানে যে ব্রাহ্মণ পাবে সোনার সঙ্গেই করে নেব, এখন ওই প্রথা চলে গিয়েছে যেখানে আমার কাছে কুলপুরোহিত থাকতো, এটা মেয়ের বাড়িও না ছেলের বাড়িও না, সবাই ও মাঝখানে করে শেষ। আচ্ছা, এরকম হয় না যেন কোর্টে কেস লড়াই করে, ছেলের পক্ষের উকিল, মেয়ের পক্ষের উকিল, এরকম ব্রাহ্মণরা লড়াই করে না তো, কোন ব্রাহ্মণ বেশি
দান দক্ষিণা নেবে, বেশি মন্ত্র নেবে, এরকম কিছু নেই তো? সেরকম না মহারাজ, কিন্তু অনেক সময় যদি মেয়ে পক্ষ ছেলে পক্ষর ব্রাহ্মণ, সাধারণত আমাদের মায়াপুর এরকম হয় না, কিন্তু অনেক সময় যারা দেখা যায় কোনো পরিবারে শুধু পরিবারের মেয়েটি ভক্ত হলো, পরিবারের অন্য কেউ ভক্ত না, বা ছেলে শুধু ভক্ত, বাবা মা ভক্ত হয়নি, সেক্ষেত্রে বাবা মা কী করে, একজন ব্রাহ্মণকে নিয়ে এলো, বা মেয়েটা ভক্ত হয়েছে। আমি একবার গেলাম ক্যালকাটাতে, এরকম একজন মেয়ের বাবা, সে একদম বিহার থেকে একজন ব্রাহ্মণ নিয়ে এসেছে, তো একটা মাতৃকা পূজা, এই পূজা, ওরে বাবা, সে রাত্রি 11 বজে ওই করে যাচ্ছে, আমি তো বসে আছি। আমি বললাম তাহলে আপনি করুন ভাই, আমাকে মায়াপুরে ফিরতে হবে। আর তারপর ছেলে গেল রেগে, তারপরে উনি বললো যে আমাকে তো রাত 3টে বেজে যাবে এসব করতে করতে। তারপরে উনি তার করলো না, আমরাই করলাম। তারপর হ্যাঁ, আমি বললাম তাহলে আপনি করুন, বলছেন না না আপনি সব ঠিকঠাক করেছেন। তো এই দুজন এলে অনেক সময় কি হয়, যারা আমাদের বৈষ্ণব পরম্পরার মধ্যে নেই সেখানে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কিন্তু যদি বৈষ্ণব হয় তাদের কোনো কিছু অসুবিধা হয় না, সেখানে তো একই রকমভাবেই। কেবলমাত্র ওই গোপাল ভট্ট গোস্বামীর যে হ্যাঁ, সৎক্রিয়া একই সার্থিক একই পন্থাতে আর একই সহযোগ হয়। সেখানে আমরা অধিবাস চাইলে অন্য কেউ ব্যস্ত আছে, কেউ কোনো ভক্ত, আমরা অন্য অন্য ভক্তকেও অধিবাস করে দিচ্ছি, কোনো অসুবিধা হয় না, অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। কিন্তু বাইরের লোকেদের অনেক সময় এরকম দেখা যায়, অনেক ক্ষেত্রে আমরা বলে দিই যে অন্য কোনো আনবেন না। আর যেরকম প্রভু বলছেন যে সেখানে মেয়ের বাড়ির ব্রাহ্মণই প্রমিনেন্ট থাকে, অন্য যদি কেউ আসেও, আমার ক্ষেত্রে অনেক হয়েছে, উড়িষ্যা থেকে একজন বিয়ে হলো নিয়ে এসছে, তা চেষ্টা করি যাতে ওদেরকে এনকারেজ করতে, যে বৈদিক বিয়ে হলো তো অত কিছু করে না, কিন্তু সবাই খুশি হয়ে যায় মোটামুটি। ওরা আমাদের আমাদের যে প্রভুপাদের ধারাতে যেটা আপনারা মোটামুটি যারা করানো হয়, ওরা ইমপ্রেসড হয়। ওরা বেশি কিছু করে না, চুপচাপ থাকেও। ছেলের পক্ষের ব্রাহ্মণ একটু দক্ষিণা আশা করে, চলো লাস্টে আমরা বলি ওনাকে ওটা প্রণাম করে একটু দক্ষিণা দাও, তাতে খুশি থাকে, ওরা বেশি ইন্টারাপ্ট করে না। বেশিরভাগ কি, যেমন প্রভু বলেছেন, এখনকার ব্রাহ্মণরাও বেশি কিছু সেটআপ এটআপ করে না, আমরা সব একদম বিস্তারিতভাবে করতে থাকি। যখন ওরা দেখছে কি করছে বোঝা যাচ্ছে না, ওখানে কিছু আছে, এখানে কিছু রাখা আছে, ওখানে কিছু রাখা আছে, কিসের জন্য রাখা আছে বুঝতে পারে না, সেই জন্য দখলন্দাজি বেশিরভাগই করে না। কোনো কোনো টাইমে হয়ে যায়, কেন আমাদেরও তো অহংকার আছে। শুধু ব্রাহ্মণ জব করছে, সাধনা করছে, সেই জন্য ওর অহংকার নেই এরকম নেই, অহংকারও হয়ে যায়। তা কোনো কোনো টাইমে আমি বেশি ভালো মন্ত্র পাঠ করতে পারি, এই আমার এরকম কোনো কোনো লেগে যায়, আমার সঙ্গে হয়েছে 2-3 বার। কিন্তু লাস্টে ব্রাহ্মণ, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনারা আমাদেরকে রেসপেক্ট করে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ঠিক আছে আপনি একটু এটা করে নাও, আমি একটা একটু করে নিচ্ছি, এটা ভাবে করে করে হয়ে যায়। তো আমরা কন্টিনিউ করছি। আপনি বলছিলেন প্রভু যে আমরা অধিবাস গায়ে হলুদে এলাম, এরপরে কি হবে? গায়ে হলুদ হওয়ার পর প্রারম্ভ হবে আপনার জামাইকে ওয়েলকাম। ওয়েলকাম। যখন মুহূর্ত চলে আসলো আপনার, বিবাহ বেশিরভাগে গোধূলি লগ্নতে হয়। তো উনি চলে আসলেন, যখন বিভিন্ন বিভিন্ন পরিবারের বিভিন্ন ট্র্যাডিশনস আছে, তো ওনারা কী করে নিজের নিজের ট্র্যাডিশনের মতে ও মেয়ের মা গিয়ে বরকে বরণ করে, ও কি বলে দ্বারে বরণ করে। আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত সবাই বিভিন্ন বিভিন্ন নিয়ম। আমাদের বাঙালির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বিভিন্ন বিভিন্ন নিয়ম আছে, সেটা আমরা করি, আপনারা নিজে নিজের মতো করে নাও, আমরা ওখানে দখলন্দাজি দেয় না, করে দেয়। তারপরে যখন বিবাহ মণ্ডপের কাছে চলে আসে, তাহলে মেয়ের বাবা হোক, দাদা হোক, ফ্যামিলির কোনো বরিষ্ঠ লোক থাকে, ওনার থেকে কন্যাদানের বিধানটা আমরা শুরু করি। কন্যাদানের বিধানটা মানে কি, ওকে আগে এনে স্বাগত করতে হয়। স্বাগত কি করে, মাথায় চন্দন দিয়ে, মালা পরিয়ে, আমি আপনাকে আমার মেয়ের জন্য একটা উচিত বর আপনাকে স্বীকার করছি, সেটা বলে হ্যাঁ হ্যাঁ আমি গ্রহণ করছি, আমি স্বীকার করছি আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করব। তাহলে মেয়ের মা গিয়ে ও মেয়েকে নিয়ে আসবে। এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি প্রভু। আমরা যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো দেখছি, সংক্ষেপে সংক্ষেপে মূল বিষয়গুলোই আমরা করব। আগেও আপনি আসার আগেও আলোচনা করছিলাম, প্রভু বলছিলেন কন্যাদান শব্দটা নিয়ে। তো অনেকের আজকালকার যুগে এটা একটা অবজেকশন আসে, কন্যাদান কেন বলছো?
আমরা কি মেয়েরা কি কোনো অবজেক্ট, কোনো বস্তু, যে পণ্য, কোনো দ্রব্য দান করা হচ্ছে? তো এই কন্যাদানের তাৎপর্যটা কি? দেখেন, আমরা বলি দানবীর কর্ণ। হুম, কর্ণ কেন দানবীর হয়েছে? ওর জন্ম হয়েছিল কবচ কুণ্ডল সহ। হুম, হুম, ইন্দ্র একটা ব্রাহ্মণ রূপে এসে কবচ কুণ্ডল জিজ্ঞাসা করে দিয়েছে, ও বলছে ব্রাহ্মণকে লাগবে, নিজের প্রাণ চিন্তা না করে হুম, হুম। নিজের শরীর থেকে কবচ কি বলে টেনে খুলেছেন। টেনে খুলে কুণ্ডল কেটে ওকে দান দিল। এখনকার লোকের মনোবৃত্তি এরকম, দান মানে আমাকে যা জিনিসটা দরকার নেই সেটা আমি দিয়ে দেব। দান হচ্ছে যে সর্বোত্তম বস্তু, সর্বোত্তম, ওকে কাউকে দেয়া। কন্যা রত্ন বলে আমরা বলি না, আমার বাড়িতে কন্যার জন্ম হয়েছে, আমরা বলি কন্যা রত্ন জন্ম হয়েছে, লক্ষ্মীর জন্ম হয়েছে। তো লক্ষ্মী যখন আমি দান করছি তখন চিন্তা সেটা ভাবছে না আপনার, হ্যাঁ আমি কিছু টাকা কাউকে দিয়ে দিলাম, দান করলাম, তাহলে কি? কিন্তু যে কন্যা গ্রহণ করে বাড়িতে, স্বামী বলছে না, মা বাবা, তারা কিন্তু লক্ষ্মীকে স্বাগত করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে আসো, আলো করে। সন্ধ্যা মুখোপাধ্যায় গান মনে হয়। ওই গানটা লাগাই দেখি আমাদের গ্রামে, যখন বৌমা প্রথম বাড়িতে প্রবেশ করে তখন এই গানটা লাগায়। লক্ষ্মী রত্ন, কন্যা রত্ন দান করছেন বা লক্ষ্মী দান করছেন কিনা, কিন্তু ওরা লক্ষ্মীকে রিসেপশন করে, গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মী। হ্যাঁ, তাহলে এই এই চিন্তা ভাবনা আসলো কোথায় থেকে? এটা কি কি আমার আমার কন্যা কি কিছু অবজেক্ট? আরে কন্যা রত্ন আছে, ওই লক্ষ্মী আছে, আমার জন্য আমার জীবনের বেস্ট অমূল্য বস্তু, ওর কোনো মূল্য নেই। কেউ যদি বলবে ঠিক আছে আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, তোমার মেয়ে আমাকে দিয়ে দাও, দেব না। কেন? আমার হৃদয়ের একটা অঙ্গ। বিশেষ করে বাবার জন্য কন্যা অনেক প্রিয়। ওই কন্যাকে নিজ সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করিয়ে যোগ্য বানিয়ে জনকল্যাণ হেতু কিছু জিনিস আমি ফেরত পাবো এই চিন্তা না রেখে একটা যোগ্য ব্যক্তিকে আমি আমার বেস্ট দিয়ে দিলাম, সেই জন্য ওটা হচ্ছে দান। হ্যাঁ, আমরা বলি অন্নদান। চাণক্য পণ্ডিত বলছে অন্নদানম পরম দানম বিদ্যাদানম অতঃ পরম। অন্নদানম খুব ভালো দান আছে, কিন্তু বিদ্যাদান ওর থেকে বেশি ভালো। কেন? অন্নেন ক্ষণিকা তৃপ্তি। অন্ন খেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, কিছু পরে আমার আবার খিদা আবার পাবো। খিদে লাগবে। ক্ষণিকা তৃপ্তি, অল্প তৃপ্তি। বিদ্যাদানম যাবৎ জীবন যাবৎ সব জীবনম, তো বিদ্যা। যত আপনার জীবন আছে তত অবধি বিদ্যা থাকবে। তো কন্যাদান এবং বিদ্যাদান সমান ফল। কেন? আমার কিছু রিটার্ন পাবো এই আশা নেই, কিন্তু আমার কন্যাকে আমি একদম যোগ্য বানিয়েছি, বেস্ট আমার যত আমি করতে পারি ওকে বেস্ট করেছি, তারপরে আমি জনকল্যাণ হেতু আমি দিয়ে দিলাম। সেই জন্য এটা দান। দান সবসময় বেস্ট বস্তুর হয়, কিন্তু সেইটা এখন মনোবৃত্তি নেই। এটা আমার দরকার নেই, ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো, আমি তোমাকে দিয়ে দেব, দান করে দেব। তো যে মনোবৃত্তিটা চেঞ্জ হয়েছে সেই জন্য এটা চলে আসছে, এটা কি অবজেক্ট নাকি? না, এটা আমার বেস্ট বস্তু, সেই জন্য আমি দিচ্ছি। যত রকমের দান আছে, সর্বোত্তম দান কন্যাদানের, কন্যাদানটা সর্বোত্তম দানের একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আপনার যেটা প্রশ্ন ছিল, যেটা বর্তমানে দেখা যাচ্ছে, এটা বাবার দিক থেকে কোনো অসুবিধা নেই, বাবা তো গর্বিত থাকে কন্যা রত্নকে দান করে, প্রভু ব্যাখ্যা করলেন। কিন্তু আজকাল মেয়েদের ক্ষেত্রে অনেক সময় ওদের একটা এই ভাবনাটা যে আমরা পুরুষের মনে সমান, আমি কেন দান, আমি কেন এইভাবে দান হব, এরকম এটা তার মনোভাব। মেয়েদের, আমরাও একটা অহংকার থেকে যে আমরা পুরুষের সমান, তাহলে পুরুষরা তো দান হচ্ছে না, আমি কেন দান হব, আমাকে কেন দান করবে, এটা মনে করছে না। রেজাল্টটা কি জানেন? ছেলেরা চাকরি পেলে বিয়ে করবে, মেয়েরা চাকরি করলে ঘর ভাঙবে, এটা হচ্ছে রেজাল্ট।
মানে এমনি শুধু ছেলে মেয়ে সমান মনে করছে না, মানে আর ছেলের থেকে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলে চাকরি করে না, আমি চাকরি করি, বা দুজন যদি চাকরি করে, উই আর সেলফ সাফিসিয়েন্ট, ইংরেজিতে বলে। মহারাজ এইটা বর্ণাশ্রম ধর্ম অনেক সাইন্টিফিক আর সেন্স আছে। কেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ কি আছে? টপ লেভেল, সবাই গুরু, এটা 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 খুব ভালো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার ওর কাছে নেই। অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার কার কাছে? রাজা কাছে। রাজা নির্ণয় নেবে, তাহলে হেড কে হয়ে গেল? হেড অফ দ্য স্টেট হয়ে গেল রাজা। কিন্তু রাজা মন্ত্রিমণ্ডল থেকে বিচার বিমর্শ করার পর ডিসিশন নেবে। মন্ত্রিমণ্ডলকে ব্রাহ্মণ, কিন্তু এই দুইজনকে চালানোর জন্য লাগবে আপনাকে বৈশ্য। কেন? ওটা জেনারেট করবে, ইনকাম জেনারেট করবে, ও ট্যাক্স দেবে, এটা করবে, তাহলে ওটাও দরকার। তারপরে এর সবার সঙ্গে কাজ করার জন্য শূদ্র লাগবে, লেবার লাগবে, এমপ্লয়মেন্ট লাগবে, ক্লার্ক লাগবে, সেটা শূদ্র আসে। তাহলে যখন বলছে ব্রাহ্মণস্য মুখমাসীৎ বাহুরাজন্যকৃত উরু তদস্য যদ বৈশ্য পদ্ভ্যাম শূদ্র অজায়ত, ভগবানের শরীর থেকে এই সবাই তো বার আসছে, সবাই তো সমান। আমরা দেখছি না যে এটা উপরে এটা নিচে। তাহলে যেহেতু যখন ব্রহ্মচারীরা ভিক্ষা যাচনা করতে যেতেন, তখন বলতেন, কোনো একটা স্ত্রীকে দেখে বলতেন, ভগবতী ভিক্ষাম দেহি, মাতা ভিক্ষাম দেহি। ভগবতী, ভগবতীকে মা দুর্গা, প্রত্যেকটা নারীকে মাতা দুর্গার সমান দেখার, সেটা আমাদের সংস্কৃতি। আমরা বলি না কি তুমি কম, আমরা বেশি বড়, না। ব্রহ্মচারীকে কি ট্রেনিং দিতে হয়? চাণক্য পণ্ডিত বলছে, হ্যাঁ, অন্য নিজের স্ত্রী ছাড়া অন্য কোন স্ত্রী মাতা, মাতৃবৎ পরদারেষু। এরকম এটা নতুন চলে এসেছে, ও আমার মেয়ের মতন দেখছি না, আমার বোন মতন দেখছি না, বোগাস। যদি তোমার স্ত্রী আছে ঠিক আছে, তোমার স্ত্রী নেই, ও তোমার মা। সেই জন্য বাঙালিতে বলে বৌমা। ছোট বাচ্চা জন্মেছে, আমার মা, মা করে ডাকে, কেন? ও মা। তো সেইটা আমার, তো এই যাকে আমি মা বলি, ওকে আমি নিচে কি করে রাখতে পারি? সেই জন্য স্ত্রী বাড়িতে থাকে সুরক্ষিত। যদি খাটতে হয়, ছেলেকে খাটতে হয়। আমার বাবা আমাকে সবসময় বলতে, এই কি বলে, ওই ষাঁড় যায় মাঠে, ষাঁড় ষাঁড় সার যায় মাঠে, গাই যায় না। গরু গোশালাতে থাকে, ষাঁড় খাটতে যায়। খাটতে যায়। তো সেইটা কেন ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে। আমরা বলি হ্যাঁ, স্বামী স্ত্রী সংসার আছে, ওটা দুটো চাকা, স্বামী স্ত্রী দুটো চাকা সমান যেতে হবে, কিন্তু ওই মিউচুয়াল রেসপেক্ট দিতে হবে। কিন্তু যেহেতু মেয়েরা ওইভাবে তথাকথিত শিক্ষা সংস্কার মায়ের কাছ থেকে পায় না, তথাকথিত জাগতিক এডুকেশনের দ্বারা তারা অর্থ উপার্জন করছে, ওইভাবে তার একটা অহংকার যে আমরা সমান মনে হয়, ওই থেকে ওরা আমি কেন দান হব, এই ভাবটা। কিন্তু সেই দোষ প্রভুজি ব্রাহ্মণের দোষ। কেন? ও নিজে তপস্যা করেনি, ওই নিজে অধ্যয়ন করেননি, ওই গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সিএ হয়ে থাকছে, ওইটা তো চাকরি করছে। ব্রাহ্মণ যদি বেদাভ্যাস করবে, তখন ওই তো আচার করবে, তখন ও আচার্য হবে, প্রচার করবে, ওই প্রচার জনকল্যাণ লোক শুনবে, তখন আমরা বেশিভাবে আমাদের সংস্কৃতিকে জাগৃত রাখতে পারি। কিন্তু যদি আমরা আমাদের নিজে কাজ করছি না, তাহলে সেই জন্য এসব পুরো সংসারটা প্রবলেম চলছে। আজকাল এটা এই বলে আরও দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে, যে কোথায় যারা বাঙালি বিয়ে হয়েছে, তো এখন ছেলে মেয়ে সবাই সমানাধিকার, তো এরকম হয়েছে। তো ছেলেরাও আজকাল অনেক এই কথাগুলি মনে করছে, হ্যাঁ তাহলে মেয়েরা কেন পিছিয়ে, ছেলেরাও ইয়ে থাকবে। তো সেই ছেলেরাও সাপোর্ট করছে। তো সেই ছেলে সিঁদুর পড়েছে, তো শুধু মেয়েরা এখানে সিঁদুর পড়েছে, ছেলে সিঁদুর পড়েছে। প্রভুপাতকে এরকম বলেছিল না যে মেয়ে নারী পুরুষ সমান অধিকার, তা প্রভুপাত বলছিল ঠিক আছে, এবছর তাহলে স্ত্রী সে গর্ভে সন্তান ধারণ করেছে, তাহলে সামনের বছর পুরুষ সে করবে। গর্ভ ধারণ করুক।
এটা হয় না, ভগবানের বিধানকে তো আমাদের মানতেই হবে। স্ত্রী সবসময় স্ত্রী না স্বতন্ত্র মারহতি না কথা আছে, কিন্তু এই তথাকথিত শিক্ষার কারণে স্ত্রীরা মনে করছে যে আমি, ওরা ওদের হীন ভাব না, এটা স্ত্রীকে যেখানে রত্নের সাথে সম্মান দিচ্ছে সেখানে সে নিজে মনে করছে আমি একটা বস্তু, নিচেকে ডাউন করছে, আর ডাউন করছে, এটা মূর্খতা। ঠিক আছে, এবার আমরা আমাদের কন্যাদানের টপিকে ছিলাম, হুম, আবার ফিরে যাই, আমাদের সময় শেষের দিকে এসেছি। আরো কি কি বিধান যতটা আছে? আমরা এগোতে পারি আজকের দিনটা। ওকে, তাহলে ওই কন্যাকে ডেকে ওই বরকে 7 বার পরিক্রমা করবে। 7 বার? 7 বার, 7 বার। 7 বার পরিক্রমা করার 7 বারের কি কোনো ইয়ে আছে? 4 বার না কেন, 8 বার না কেন, 7 বারের কোনো কারণ আছে? 7 সংখ্যা? আমরা যখন বিবাহ করছি কত জন্ম একসঙ্গে থাকার কথা বলছি? 7 জীবন। 7 জীবন। যখন আমি বলছি এই সংসার আছে, ব্রহ্মাণ্ড আছে, তাহলে উপর কত গ্রহ, নিচে কত গ্রহ, 7 7 14, তো সেইটা কানেকশন। এই জন্য তো সেটাই যে 7 জীবন। আমি আমরা তো ভূতলে আমরা সঙ্গে আছি, হুম, ভুয়র স্বর মহর জনস তপস সত্য, তারপরে ভগবত ধাম, তো সেইটা বলে সেই জন্য আমরা 7টে জন্ম একসঙ্গে থাকবো, ভগবত ধাম সাথে যাব। তো আমরা মরে গেলে কে কোথায় যাব পরবর্তী জন্ম জানি না, কিভাবে 7 সেই জন্ম জন্য থাকবো? তো ওই, হ্যাঁ, তো যখন আপনার কি বলে কন্যা পরিক্রমা করে চলে আসলো, ওকে ঢেকে রাখা হয়। হুম, এখন অবধি স্বামী স্ত্রী এক দেখা হয়নি, ছেলে মেয়ে এখন দেখেননি কে আছে, তো সেই জন্য যখন মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছে, ঢেকে নিয়ে আসছে, কেউ দেখতে পাচ্ছে না ও কেমন আছে। যখন আসবে কেন ঢেকে নিয়ে আসছে? ও তো রেডি হয়েছে ছেলের জন্য, তাহলে প্রথম দর্শনের অধিকার কার? ছেলের অধিকার। সেই জন্য ওকে কভার করে নিয়ে আসছে। যখন ওকে উন্মোচন করছে, হ্যাঁ খুলে কি দিচ্ছে। বলে উন্মোচন করছে, উন্মোচন করছে, এটা হতে হবে ছেলে ওকে বলে লাভ এট ফার্স্ট সাইট, সেটা এত ডিপ চলে গেল, সারা জীবন। সঙ্গে থাকবে। হুম, লাভ এট ফার্স্ট সাইট, যখন আপনার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়, আপনি ওকে ওই জিনিসটাকে ছাড়তে পারে না, যার কিছু হয়ে গেলে ওকে ছাড়তে পারবে না, তো সেইটা হতে হবে। সেই জন্য ওকে ঢেকে রেখে আসে, তারপরে উন্মোচন করলে, দর্শন পেলে ওকে বলে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি। তখন মেয়েকে বলবে এই ছেলে আছে, হুম, তুমি এর সঙ্গে বিবাহ করতে চাও? যদি বলবে হ্যাঁ, তখন ও মেয়ের ডিসিশন কেউ ছেলের সঙ্গে বিবাহ করবে না ছেলেকে রিজেক্ট করবে। ওর সময়ে ও গলায় মালা দিয়ে ওকে স্বীকার করছে কি হ্যাঁ তুমি আজ থেকে আমার বর। আর যখন স্ত্রী ওকে সিলেক্ট করলো, তারপরেই ওই বর কন্যার গলায় মালা দিয়ে ও বলবে ঠিক আছে আমিও তোমাকে স্বীকার করছি। তো ফার্স্ট ডিসিশন লেডিস ফার্স্ট। যেরকম সমুদ্র মন্থনে সব কে বিয়ে করবে লক্ষ্মী দেবীকে, সবাই বলছে, আমরা আমরা চাই, দেবতারা বলছে আমরা চাই। ব্রহ্মা বলল যে না, ওটা ওর দায়িত্ব, ও কাকে বরণ করবে সেটা ওর ইচ্ছা। তাটা মালা দিয়ে দেওয়া হলো, সবাই গলা পেতে দিচ্ছে, ও সব দাও দাও আমার গলায় দাও। দেবতারাও কম নয়, কিন্তু তখন ভগবান নারায়ণ এলেন এবং ওনার গলাতে মালা দিল। তো ব্রহ্মা এটা বিধান করে দিয়েছেন মেয়েদেরকে, তুমি কাকে বরণ করবে। আগেকার দিনে স্বয়ম্বর হতো, স্বয়ম্বর, তারপরে সেটা বর্তমানে পিতামাতার দ্বারা নির্ধারিত হওয়া উচিত, কিন্তু এখন এখন ওই আগের ট্র্যাডিশনটা পালন করে ওরা মনে হয় ওইভাবে স্বয়ম্বর নিজেরাই। এখন এই স্বয়ংবর এখনো যে ইন্টারনেট বলা হয়ে গেছে, ইন্টারনেট দেখে, সোশ্যাল মিডিয়াতে। ওর দোষ নেই, ওর মধ্যে দোষ নেই। কেন একটা কাউকে দেখে তো আকর্ষণ হতেই পারে। কৃষ্ণদেব আরেকটু এগিয়ে যান, তো আমরা মোটামুটি আজকে কতটা কভার করা যায়। নেক্সট, এরপরে নেক্সট তারপরে 7 বার ঘোরা, তারপর মালাবদল হয়ে শুভদৃষ্টি গেল, হলো, শুভদৃষ্টি হ্যাঁ। মালা। তারপরে মালা বাবা, মেয়ের বাবা ছেলের চরণ ধোয়াবে। কেন? উনি ভগবান বিষ্ণুর কর্তব্য কর্ম করবে, সন্তান লাভ করে এই সংসারকে বিস্তারিত করার ওর কর্তব্য করছে, সেই জন্য ওর চরণ ধুয়ে ভগবান বিষ্ণুর স্থান দেওয়া হয়। বলে আজকে ছেলে মেয়ে
লক্ষ্মী নারায়ণ মতন ওনার পূজা হবে। ছেলেকে পাদ প্রক্ষালন হলো, আচমন হলো, অর্ঘ্য অর্পণ হলো, মধুপর্ক দেওয়া হলো। এটা সব করার পর পূজা মানে বরের পূজা হওয়ার পর, হ্যাঁ ঠিক আছে, এখন মেয়ের হাত ছেলের হাতে দিয়ে হস্তবন্ধন। হস্তবন্ধন করে, গ্রন্থি বন্ধন করে, ওনার বস্ত্র বন্ধন করে, তারপরে বাবা বলবে হ্যাঁ আজকে এই শুভ দিনে ছেলের ঠাকুর দাদার বাবা ওনার নাম নিয়ে, ঠাকুর দাদার নাম নিয়ে, বাবার নাম নিয়ে, ছেলের নাম নিয়ে, 4টে জেনারেশন, কি বলে পিঢ়ি হিন্দিতে বলে, হ্যাঁ, পুরুষ, 4 পুরুষ। চার পুরুষের নাম, ছেলের নাম নিল ছেলের সাইডে, নিজের সাইডের 4 পুরুষের নাম নিয়ে আজকে এই শুভ তিথিতে ভগবানের সাক্ষী নিয়ে আমি আমার কন্যা এই বরকে দান করছি, মানে আজ থেকে আমার কন্যার রেসপন্সিবিলিটি এর ছেলের হয়ে গেল। তো সেটা দান হয়। তো কন্যা দান হওয়ার পর ও ছেলে ও হাত নিয়ে নিয়ে যজ্ঞ মণ্ডপে আসে, যেখানে ওনার অগ্নি আবাহন, অগ্নি পূজন করার পর ওর সিঁদুর দান হবে। আর সিঁদুর দান কেন হয়? সিঁদুর স্ত্রীর শরীরে, মাথায় এখানে এবং সীমন্তে সীমান্তে 33 দেবতার বাস। 33 দেবতা। 33 দেবতার বাস, যার খাবার হচ্ছে সিঁদুর। আচ্ছা। যখন ওনারা সিঁদুর খায়, ওনারা প্রসন্ন হয়ে মেয়েকে আশীর্বাদ দেবে, তুমি সারা জীবন সুখী থাকবে। তো সারা জীবন ও কি করে সুখী থাকবে? যখন ওর স্বামী আছে তখন তো সুখী থাকবে। তো সেই জন্য ওকে আশীর্বাদ দেয় তোমার স্বামীর দীর্ঘায়ুষ্য হোক। তো সেই জন্য মেয়েরা মাথায় এবং এখানে কুমকুম সিঁদুর দেয়, যেটা দিয়ে দেবতা প্রসন্ন হয়ে ওনার স্বামীর দীর্ঘায়ুষ্য দেবে। ছেলের মাথায় দেবতা বাস থাকে না, ও সিঁদুর দেখ, যার খুশি দেখ, ওর কোনো লাভ হবে না। তো সেই জন্য আরেকটা জিনিস, এখানে সিঁদুর দিলে বুঝে যাবে হ্যাঁ এর মেয়ের এখন বিবাহ হয়ে গিয়েছে। এখন তো শুধু অল্প একটু দেয় সিঁদুর। সিঁদুরের নিয়ম এখান থেকে শুরু হয়ে এখান অবধি। আচ্ছা, মাথার সীমান্ত, মাঝামাঝি। হ্যাঁ। সেটা নিয়ম, এখান থেকে এখান অবধি। কেন এইটা সেকশন খুব এনার্জি পয়েন্ট। তো এই সিঁদুর দিয়ে ওকে এনার্জিকে স্ট্রং করা হয়, সতীত্ব ওনারা বাড়াতে পারে। এখানে একটা প্রশ্ন আসে যে, যেটা বললেন মেয়ে যদি সিঁদুর পরে স্ত্রী, তাহলে স্বামীর দীর্ঘায়ু হয়। তো ছেলেদের জন্য এরকম কিছু আছে যে স্ত্রীর দীর্ঘায়ু বাড়বে? স্ত্রীকে প্রসন্ন রাখা, সরি বলা, গিফট দিয়া। হ্যাঁ, ওইখানে আশীর্বাদও আছে, যেখানে বস্ত্র যখন পরিধাবন করানো হ্যাঁ। হয় ওখানে আশীর্বাদ দিচ্ছে স্বামী দীর্ঘায়ুরস্তু, ওখানে স্ত্রীকেও আশীর্বাদ দেওয়া হচ্ছে। সেও প্রার্থনা করছে মা প্রার্থনা করছে লক্ষ্মীকে, লক্ষ্মীর কাছে। লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে কি আপনি এটা বস্ত্র দিয়েছে আমার স্ত্রীকে দীর্ঘায়ুষ্য করে দাও। সেটাই মানে বলা হয় যে, যেমন কালচারে করবা চৌথ ব্রত করে বা এইটা করে সেটা করে স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্ত্রীরা, কিন্তু স্বামী তো কখনো কোনো ব্রত করে না যে আমার স্ত্রী দীর্ঘায়ু হোক। দেখেন, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে রক্ষা করা। যত অবধি ওর জীবন আছে তত অবধি স্ত্রীকে রক্ষা করতে হবে। তো সেই জন্য স্ত্রী এটা সব উপবাস ব্রত করে কি আমার স্বামীর দীর্ঘায়ুষ্য হোক, যতদিন ও থাকবে ততদিন আমার সুরক্ষা আছে। তাহলে এটা মিউচুয়াল হয়ে গেল। তো সে- আর স্ত্রীর ধার্মিক বেশি, হ্যাঁ, পুরুষ এত ধার্মিক না। তাহলে ওনারা এত ব্রত করবে, এটা করবে, পুরুষও এটা বেশি, আমি খাবো, কাজ করবো, ঘুমিয়ে যাব, আমার দিন শেষ। সুচিতা, সুচি, বিচার, অনেক বিচার। মেয়েরা খুব একটুতেই হাত তুলুন, এই একটুতেই ওদের, আর ব্রত করতেও খুব বেশি আগ্রহী, পুরুষেরা অতটা নয়, সেজন্য এইসব বিধান। তো এর অতঃপর কি? তাহলে অগ্নির সাক্ষীতে ওনার সিঁদুরদান হয়েছে। সিঁদুরদান হওয়ার পর যেমন প্রভু বললেন, অ্যাকচুয়ালি সিঁদুরদান আগে আগে এটা ওই বস্ত্রদান করা হয়। তো
তো বস্ত্রদান হয়েছে, তারপরে সিঁদুর দান হলো। সিঁদুর দানের পর অগ্নিকে ওনারা প্রার্থনা করে যে সর্বপ্রথম মেয়েকে চন্দ্রমা অগ্নিকে অর্পণ করেছেন। হুম অগ্নি গন্ধর্বকে দিয়েছে। সোমা দদায় গন্ধর্বায় গন্ধর্ব দদাদ অগ্নয়ে, গন্ধর্ব অগ্নিকে প্রদান করছেন। এখন অগ্নি উত্তম সন্তান প্রাপ্তি হেতু এই কন্যাকে এই পুরুষকে প্রদান করছে। তাহলে ওই অগ্নি থেকে স্বীকার করছে। হ্যাঁ, তো হ্যাঁ স্বীকার করলো কি, তাহলে পেয়েছে। হ্যাঁ, ওইটা হওয়ার পর ওকে বলে আজ্য হোমা। আজ্য হোমা, মেয়ে স্বামীর পিছনে দাঁড়িয়ে ওর দান কাঁধকে স্পর্শ করে বলবে, আর ছোটা আহুতি দেওয়া হয়। ওই ছোটা আহুতিতে স্বামী বলছে আমার স্ত্রীর কোনোদিন দুঃখী হবে না, ওর কোনো টাইম সন্তানবিহীন থাকবে না, সন্তান ছাড়ার দুঃখ ওর কাছে কোনোদিন আসে না, আহ, আমার আমার থেকে দূরে ও থাকবে না, এরকম ছটা প্রার্থনা করছে ভগবানের কাছে। ওইটা দিয়ে ও আহুতি করছে। সেটা হওয়ার পর লাজ হোমা। লাজ হোমাতে স্বামী স্ত্রী দুইজনে দাঁড়িয়ে লাজ, খই খই এবং শিমি গাছের পাতা, ওইটা মন্ত্রোচ্চার করে আহুতি দিতে হয়। পাথরের উপর দাঁড়ায়। হ্যাঁ, পাথরের উপরে দাঁড়াবে, ডান পায়ে স্ত্রী রাখবে। তখন ছেলে বলছে কি যেমন এই পাথর স্থির, তুমি আমার বাড়িতে স্থির থাকবে, ভগবান কৃষ্ণের ভক্তিতে স্থির থাকবে। আর লাজ হোমা করে একবার আহুতি দিলেন, ঘুরে আসবে, পরিক্রমা করে আসবে, আবার দেবে, আবার পরিক্রমা, এরকম 3 বার পরিক্রমা করে চতুর্বার ওই লাজকে অর্পণ করবে। কেন? অনেকবার কি হয়, মেয়ের গর্ভে বলে সিস্ট একটা লেয়ার জমে যায়। তো যখন ওই পাথরের উপরে পায়ে দেয় তখন ওর আঙ্গুলে, দ্বিতীয় আঙ্গুলে রূপের একটা রিং পরাতে হয়। ওই যখন ও রূপের রিং পরায়, ওই এখান থেকে গর্ভ অবধি একটা নাড় ওই সিস্তকে শেষ করবে। তারপরে এই খই এবং এবং শিমি পাতা, শিমি স্বামী শমি শমি পাতা, ওটা যখন আগুনে দেয় ও পুড়ে, ও গন্ধ যখন নাসিকাতে যাবে, ওই গর্ভধারণের জন্য ওটা সহজ সুবিধা দেবে, সেই জন্য ওই বিধানটা হয়। তারপরে ওটা করার আসার পর উনি করে সপ্তপদী গমন। সপ্তপদী গমন কেন? মনু সংহিতাতে মনু মহারাজ বলছেন যার সঙ্গে আপনি 7 কদম, 7 পা, 7 পা, সহস্র পদ। 7 পায়ে হাঁটবে, ও আপনার আজীবন মিত্র হয়ে যাবে। তাহলে বিবাহতে আপনার শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মাধুর্য 5টাই রস আছে। তাহলে সাক্ষ্য রসও আছে, সেই জন্য ও সপ্তপদী। আজকাল ভয়ানক রস, আজকাল না প্রভু, প্রারম্ভ থেকে বীর আছে। রস, ও প্রারম্ভ থেকে আছে। ওগুলো এক্সট্রা। এক্সট্রা রস। তাহলে তো ওই মিত্রতা, তখন ওই 7 পায়ে ছেলে বলছে আমার স্ত্রীকে সামর্থ্য প্রদান করুন, আমার স্ত্রীকে শক্তি প্রদান করুন, আমার স্ত্রীকে গৌ সেবা পালনে ব্রত পালনের ক্ষমতা প্রদান করুন, গৌ সেবা প্রদান করুন। এটা এরকম ও বলে কি হ্যাঁ, ওর স্ত্রীর জন্য এটা, স্ত্রীর জন্য এটা, স্ত্রীর জন্য এটা, স্ত্রীর জন্য এটা। তারপরে ও বলে এখন আমরা 7 পায়ে একসঙ্গে হেঁটেছি, আমরা আজীবন মিত্র হয়েছে, তুমি আমার জীবন সঙ্গিনী, এই সম্বন্ধকে ছিন্ন করো না। হ্যাঁ, ছিন্ন করো না। ছিন্ন করো না, ছিন্ন করো না, আর আমি তোমার সঙ্গে আজীবন থাকবো। তারপরে বলবে এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, হ্যাঁ বিয়ে হয়ে গিয়েছে, সেই জন্য আপনারা সবাই এসে আমার স্ত্রীকে আসো, দেখো কত সুন্দর রূপে সাজিয়েছে, ওকে আশীর্বাদ করো। আর আশীর্বাদ করার পর যদি আপনার যাবার ইচ্ছা আছে এখন আপনি যেতে পারে, প্রসাদ খেয়ে যাবে। হ্যাঁ প্রসাদ খেয়ে আপনি যেতে পারে। তারপরে এটা হয় পাণিগ্রহণ। পাণিগ্রহণ কেন? ছেলে বলবে হ্যাঁ আমি তোমাকে ভালো মতন রাখবো, আমি তোমার যার কিছু কষ্ট আছে সেই সব কষ্ট নিবারণ আমি করে দেব, আমার যত পরিবারে যত লোক আছে, আমার মামা আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ছোট ভাই, তো ওই সবাই উপরে তুমি রাজ্য করবে। কিন্তু কী রকমের রাজ্য করবে? আমার কথাটা শুনবে, আমার জীবনের যে ধ্যেয় তো তোমার জীবনের ধ্যেয় বানাবে,
আমরা আজীবন সঙ্গে থাকবো, এইটা করে তুমি সারা ঘরের উপরে রাজ্য করতে পারবে, সাম্রাজ্ঞী সাম্রাজ্ঞী হয়ে থাকবে, মহারানী হয়ে থাকবে। সাম্রাজ্ঞী সুষ্ণাম ভব, সাম্রাজ্ঞী নন্দনে চ। হ্যাঁ, পুরো বাড়ির উপরে তুমি রাজ্য করবে। এরকম আমি তোমাকে সাহায্য করব, এরকম বচন দিয়ে তারপরে বলছে হ্যাঁ তাহলে মেয়ের বাড়িতে সব সন্তুষ্ট, হ্যাঁ এটা তো ভালো মতন আমার মেয়েকে রাখবে। হ্যাঁ, বচন দিয়েছে, ভালো মতন রাখে। তারপরে ওকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময়ে বলো কি বলে, ধ্রুবদর্শন, ধ্রুবদর্শনে কন্যা বলে কি যেমন ধ্রুব তারা পুরো জগতে স্থির আছে, আমিও আমার স্বামীর গৃহে স্থির আছি ভগবান বিষ্ণু এবং বৈষ্ণবদের সেবাতে। তাহলে ও এরকম করে ভোজন করার পর ইয়ানাগমন মানে স্বামীর বাড়িতে চলে যাওয়া। ওই ওই দিন রাতেই? হ্যাঁ, যেখানে আপনার যেমন পরিস্থিতি, হুম ওই নিয়ম আছে তখনও করতে পারে। তারপরে স্বামীর বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা হয়। হুম হুম হ্যাঁ, ধৃতি হোমা, ধৃতি হোমাতে এখানে মেয়ের বাড়িতে ছেলেকে বলা হয়েছে এরকম ভালো রাখবে আমার মেয়েকে, ভাই মেয়ের সঙ্গে এরকম কথা বলবে, ছোট ছোট জিনিসের সব কিছু ধ্যান রাখবে এরকম। যখন ছেলের বাড়িতে এসেছে এখন মেয়েকে বলা হচ্ছে, হ্যাঁ, ধৃতি হোমা কেমন যে বাড়িতে স্থিরতা রাখবে, বাড়ির লোককে আনন্দিত রাখবে, বাড়িতে এইরকম কাজ করবে যে দিয়ে বাড়ির লোক তোমার থেকে প্রসন্ন হবে, আর বাড়ির লোক এমন তোমার সঙ্গে ব্যবহার করবে যে দিয়ে তুমি প্রসন্ন থাকবে। আর স্বামীর সঙ্গে সেম। তারপরে বলা হয় চতুর্থী হোমা, চতুর্থী হোমাতে চারটে মুখ্য জিনিস গৃহস্থের জীবনে। গৃহস্থ জীবনের মুখ্য জিনিস হচ্ছে সর্বপ্রথম আমাদের ভক্তি কম হয় না এরকম জীবনযাপন করতে হবে। দ্বিতীয় পুত্রা, সেটা তৃতীয়, আমাদের দুর্ভাগ্য জীবনে আসবে না এরকম জীবনযাপন করতে হবে দ্বিতীয়। তৃতীয় সন্তান লাভ করতে হবে। আর চতুর্থ গৌরক্ষা, গো সেবা, গৌ পালন করতে হবে। এটা চারটে দায়িত্ব গৃহস্থের। সেইটা চারটে গৃহস্থের দায়িত্ব আমরা পালন করতে পারবো সেই জন্য প্রার্থনা রূপে যজ্ঞ হয়, তারপরে মহাপ্রসাদ সেবা। সেটা নেক্সট দিন? এটা দেখতে হবে অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে, আমরা সব কিছু একসঙ্গেই করে দিই, কেন টাইম থাকে না লোকের কাছে। আগেকার বিয়ে হতে 7 দিন, এখন বিয়ে হচ্ছে 3-4 ঘন্টা। আমি এখন মুম্বাইতে ছিলাম, শুনেছি 15-20 মিনিট। ওখানে আমাদের বাঙালিদের একটা বাসি বিয়ে বলে একটা বিষয় রয়েছে, যেটা আমরা ওইখানে করি, যে উত্তর বিবাহ। আর বাসি বিবাহটা লোকেরা মানে কর্মকাণ্ডে তো ওরা আবার ওই আমাদের যেরকম খই দিয়ে হোম করার পরে লাস্টে গিয়ে ওরা সিঁদুর দান করে, ওটাকে ওরা বাসি বিয়ে বলে। সিঁদুর দানটা বাসি বিয়ে হতে হবে। না 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 ওরা এরকম বাইরের কর্মকাণ্ডে, আমরা কিন্তু এরকম করি না। না, বাসি বিয়ে যতটুকু আমি বুঝেছি, ও কি বলে, ওই পুকুর লঙ্ঘন করতে হবে, ওই মেয়েকে তুলে ছেলে একটা পাত্রতে জল দিলে বলে ওই ওই পুকুরটা পার করেছে, ওই পুকুরটা পার করেছে মানে ওটা আজীবন ওকে ভালো মতন ধরে রাখতে জীবন পার করাতে পারবে। এই আর কি বলে কোনো একটা পাত্রতে আংটি দিয়ে দেয়, ওটা খোঁজ করতে হবে। ওটা কবে করে? এটা ওই ওই দিন করে? আগে কি হতো প্রভুজি, বাল বিবাহ হতো, ছেলে ছোট মেয়ে ছোট, তাহলে এটা সংকোচ হয়, কি করে কথা বলবো, কি করে ওর সঙ্গে কথা বলবো, কাছে যাব, একটু লজ্জা বিষয়ে, এরকম বাচ্চা আছে এখন। তখন এইটা সব খেলা করে করে এটা খেলার মধ্যে সম্বন্ধ বেরিয়ে, হ্যাঁ এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারো, কেন ওই ঘোরাতে ঘোরাতে হাত স্পর্শ হয়, ওই রিংটা, হ্যাঁ আমি জিতে গিয়েছি, ওইটা এরকম করে করে সম্পর্ক বেশি বাড়ে। তো ওইটা সেই জন্য সেটা বাসি বিয়ে, বিয়ের পরের দিন সব অনুষ্ঠানটা হয়, সেটা ছেলে মেয়েকে কাছে আনার জন্য যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে বাসি বিয়ে। তার মধ্যে তারপরে প্রথম রাত্রি ওনারা সঙ্গে থাকলেন কিন্তু শারীরিক সম্বন্ধ নেই। পরিবারের লোক কাছাকাছি থাকলো, কথা বললো, এটা আমার মামা, এটা আমার বাবা, এটা আমার এটা 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 এরকম বলা হয় নাকি 3 রাত্রি ব্রহ্মচর্য।
তাহলে দ্বিতীয় দিন ও মেয়েকে আবার পাঠায় ছেলের বাড়িতে, কেন হঠাৎ করে চলে গিয়েছে না, একটু থাকলো, মেয়ে গেল, আবার মা বাবার সঙ্গে থাকলো, যার কিছু প্যাকিং দরকার আছে সেটা সব প্যাকিং করলো, এক রাত্রি ওর বাড়িতে নিবাস হয়। তারপরে তৃতীয় দিন এখান থেকে ছেলের বোন, ছেলের ভাই ওকে নিতে যায়, এই চলো এখন আমার বাড়িতে চলে আসলো, সেটা রাত্রে ওকে বলে শুভ রাত্রি। তখন ওনারা গৃহস্থ জীবনের যে আনন্দ, ওনারা শারীরিক সম্পর্ক এটা করতে পারে। কিন্তু প্রথম 3 রাত্রিটা ব্রহ্মচর্য ব্রতকে পালন করতে হয়। গতবার আমরা বলেছি তপস্যা, তপস্যা কেন, ব্রহ্মচর্য পালন। তো সেটা যে এরকম যদি ব্রহ্মচর্য পালন করতে পারে, নিজের আগে তো চান্স ছিল না, কিন্তু এখন তোমার কাছে চান্স আছে, তখনই যদি তুমি ইন্দ্রিয় সংযমিত রাখতে পারো তো তোমার উন্নতি অনেক বেশি হবে। সেই জন্য বলে 3 রাত্রি অবধি ব্রহ্মচর্য পালন করতে হবে, কেন তারপরে তো জীবন শুরু। আর জীবন সহজ না, কঠিন আছে। তো এই জীবনের জন্য আপনাকে অনেকবার ইন্দ্রিয় সংযমিত রাখতে হবে, পালন করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। তো যদি বিবাহের 3 দিন তুমি এরকম করতে পারো, সারা জীবন তুমি ভালো মতন থাকতে পারবে। সেই জন্য 3 রাত্রি ব্রহ্মচর্য পালন। ত্রৈরাত্র ব্রহ্মচর্য পালন করতে হয়। এখানে বিয়ের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আগে 7 দিন হতো, এখন 3 ঘন্টায় হচ্ছে, 15 মিনিট রোজ। বিবাহের বিভিন্ন বিধান আছে। কখনো কখনো বলা হয়, যেমন একবার বলা হয়, আচ্ছা যখন ছেলে মেয়ে আশীর্বাদ হলো মানে এখন আপনাদের অর্ধেক বিয়ে হয়েই গেছে, একবার শুনলাম। আরেকবার বললেন না, বিয়ের সময় 7 পাক ঘুরলো মানে বিয়ে হয়ে গেছে, মালা বোতল। মানে স্থানকাল পাত্রভেদে যদি বলা হয় শর্টেস্ট ওয়েডিং কত সময় হওয়া উচিত বা কি কি বিধান, একদম শর্টেস্ট ওয়েডিং আপনি কন্ট্রাক্ট সাইন করে নিলেন, সেটা তো আছে না, বৈদিক ভাবেই আপনি বৈদিকভাবে আপনার যে বিবাহ হচ্ছে সেটা 3 ভাবে। প্রথম হচ্ছে আপনার গন্ধর্ব বিবাহ। গন্ধর্ব বিবাহ মানে আপনি গলায় মালা দিয়েছেন, বরমালা দিয়েছেন, সেটা প্রথম বিবাহ হলো গন্ধর্ব বিবাহ। মানে এখন আপনি স্বামী স্ত্রী আছে কিন্তু গন্ধর্ব মতে। তারপরে হচ্ছে রাক্ষস বিবাহ, সিঁদুরদান। রাক্ষস বিবাহ কেন, আমাকে এই মেয়ে পছন্দ আছে কিন্তু মেয়ের ফ্যামিলি আমাকে দেবে না, আমিও মেয়েকে হরণ করে চলে যাব, কিডন্যাপ করবো। সেটা ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে করেছে, সেটা রাক্ষস বিবাহ। ওকে তো নিয়ে গিয়েছে, আর তো মেয়ের পক্ষ তো ছাড়বে না, লাঠি দিয়ে তলোয়ার নিয়ে মারবে। তো ও সমস্ত সবাইকে পরাজিত করে মেয়েকে নিয়ে আসা, আহা হা, কত গর্বান্বিত কথা কি আমি ও সবাইকে পরাস্ত করে মেয়েকে নিয়ে এসেছি, আর তারপরে বিয়ে করেছি। কিন্তু যদি মেয়ের ফ্যামিলিটা স্ট্রং, করতে পারবে না, তাহলে আঙুলে থেকে রক্ত বেরিয়ে মেয়ের মাথায় দিয়ে ও রক্ত দিয়ে দিল, হ্যাঁ এখন এই মেয়ে আমার, সেটাও জিতে গিয়েছে। তো সেটা হচ্ছে রাক্ষস বিবাহ, দ্বিতীয় বিবাহ হলো। তারপরে তৃতীয় বিবাহ, সেটা হচ্ছে মানব বিবাহ। হ্যাঁ, আমি বচনবদ্ধ হচ্ছি কি আমি তোমাকে ভালো মতন রাখবো, সেটা হচ্ছে সপ্তপদী গমন, সেটা হচ্ছে মানব বিবাহ। এই 3টা বিবাহকে এক সঙ্গে মিলিয়ে সেটাকে বলে ব্রহ্ম বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ, ব্রহ্ম বিবাহ। লাভ ম্যারেজ গন্ধর্ব বিবাহ, কিডন্যাপ পালিয়ে গিয়েছে রাক্ষস বিবাহ। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ব্রহ্ম বিবাহ, সেটার মধ্যে সব ভাগ আছে। রাক্ষস বিবাহ তো নেই ওটার মধ্যে, হ্যাঁ, রাক্ষস বিবাহটা নেই ওটার আছে মধ্যে। না সিঁদুরদান, আচ্ছা, সিঁদুরদান, ওটা দরকার নেই না রক্ত বেরোনোর জন্য, এই সিঁদুরদান, সেটা রাক্ষস বিবাহ। বাহ, তাহলে মোটামুটি আমরা বিবাহ সম্বন্ধে আরো কথা আছে, আরো কথা আমরা জানি, অনেক প্রশ্ন হতে পারে, বের করতে চাইলে অনেক কিছু হওয়া যেতে পারে। আমাদের বিবাহ সম্বন্ধে 3টা এপিসোড হয়ে গেল। তো বিবাহের পরে কোন সংস্কার আছে ব্রো? গর্ভাধান। গর্ভধান। তো এরপরে আমরা গর্ভধান নিয়ে পরবর্তী গর্ভধান সংস্কার একটা সেশন হয়ে যাবে হয়তো। সেটাও একটা সেশনে হবে কিনা, আরো অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আশা করি আপনাদের যা আপনারা অনেক প্রশ্ন করেছিলেন, আমরা চেষ্টা করলাম সেগুলোকে একসাথে করে উত্থাপন করার জন্য। তো আশা করি সাধারণ বিভিন্ন সংস্কার তো অবশ্যই পালন করবে, কুসংস্কার আদি যা আছে সেগুলো থেকে আমরা মুক্ত থেকে মূল কথা যেটা প্রথম দিন থেকে আলোচনা হচ্ছে আমাদের এই সংস্কার সিরিজের, এই বিবাহ আশ্রম সব কিছুর মুখ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা, ভগবানের প্রতি শরণাগত আশ্রম, গৃহস্থ আশ্রম
আর গৃহমেধি, তার মধ্যে পার্থক্য কি আলোচনা করা হয়েছে। সবাই যেন গৃহস্থ আশ্রমে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করতে পারেন এবং অন্তিম লক্ষ্য জীবন সার্থক করা, ভগবত ভক্তি করে ভগবত প্রেম লাভ করা, সেই দিকে আমরা এগোতে পারি। আমরা অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু এবং শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুর শ্রীচরণ কমলে। ওনারা এত সুন্দর করে আমাদেরকে এই বিবাহ যজ্ঞের আদ্যপান্ত ব্যাখ্যা করে শোনালেন। আমরা পরবর্তীতে গর্ভধান সংস্কার সম্বন্ধে শোনার জন্য আগ্রহী। তো আপনারা এখন থেকে গর্ভধান সম্বন্ধে যা যা প্রশ্ন আছে পাঠানো শুরু করে দিন। আমরা গর্ভধান সংস্কার সম্বন্ধে আপনাদের প্রশ্নগুলি ওনাদের কাছে তুলে ধরবো আমাদের নেক্সট যে এপিসোড হবে সংস্কার বিষয়ে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, আর দেখতে থাকুন মায়াপুর টিভি টক শো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।